এখনই কিন্তু সরকার বলে দিচ্ছে না যে আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়েছে, বরং সেটা তারা বিচার প্রক্রিয়ার মধ্যে রেখেছে। কিছু ঘটনা শুনেছি যে গ্রামে গঞ্জে যারা জুলাইয়ে আহত হয়েছেন, আওয়ামী লীগের বিভিন্ন লোকজন এখনো যে গ্রাম পর্যায়ে বিভিন্নভাবে রয়েছে, তাদের কাছ থেকে কিন্তু থ্রেট পাচ্ছেন এবং তারা একটা ধরে নিচ্ছেন যে যদি কোনোভাবে আওয়ামী লীগ ফেরত আসে তাহলে তারা বিভিন্ন রকম হামলার শিকার হবে। আওয়ামী লীগের ভবিষ্যৎটা আসলে আপনি কিরকম দেখতেছেন? রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের এই প্রক্রিয়ার মধ্যে থাকে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে কি মনে হয়? কর্তৃত্বের চূড়ান্ত শিখর থেকে আওয়ামী লীগের পতন, অন্তর্বর্তীকালীন সরকার দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ তাহলে কি? ওয়েলকাম টু স্টার ভিউজ রুম, আমি অনন্ত ইউসুফ আছি আপনাদের সাথে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ নিয়ে চলমান নানা প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমাদের সাথে আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক ও গবেষক শামসুদ্দোজা সাজেন। ওয়েলকাম টু আওয়ার শো। আপনাকেও ধন্যবাদ। সাজেন, আমি প্রথমে আপনার কাছে জানতে চাই, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের পর আওয়ামী লীগের অবস্থান বাংলাদেশের রাজনীতিতে এখন আসলে কোথায় দাঁড়িয়ে আছে? সরকারের এই পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, যদি আমরা খেয়াল করি 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের সেই অর্থে বিশেষ কোনো কার্যক্রম নেই। কিছু খুচরা ঝটিকা মিছিল আমরা দেখেছি, তারা অনলাইনে কিছু মিটিং বক্তব্য এরকম দিয়েছে। এবং এর সাথে যদি আমরা অক্টোবর মাসে যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো তারপরও যদি তাদের কার্যক্রম দেখি, দেখবো যে আসলে আওয়ামী লীগের ওই অর্থে বাংলাদেশে এখন তেমন বিশেষ কোনো কার্যক্রম নেই। তো ফলে কার্যক্রম নিষিদ্ধের যে আদেশ দেওয়া হয়েছে সেটার ফলে তাদের এই ধরনের কার্যক্রমে আলাদা কিছু নতুন পরিবর্তন আসবে বলে আমার মনে হয় না। তবে একটা জিনিস হতে পারে, যেমন আমরা দেখলাম যে ওই নিষিদ্ধর ওইটার সাথে সাথেই বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিসে তাদের উপর আক্রমণ বা কিছু জায়গায় যেমন দখল, যেমন চর ফ্যাশনে আমরা দেখেছি যে আওয়ামী লীগের অফিস দখল করে সেখানে এনসিপির সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। তো সেই রকম ঘটনা বা হয়রানিমূলক ওটা হয়তো বাড়তে পারে, এই ধরনের হামলা। তো সেটার ক্ষেত্রে হয়তো সরকার ব্যবস্থা নিবে এটা। আর যদি বলেন যে এই যে তারা নিষিদ্ধর যে আদেশ হলো তারপরে তারা কি ধরনের প্রতিক্রিয়া দেখেছে, সেখানেও আমরা দেখব যে মানে এমন কোনো তীব্র প্রতিক্রিয়া বা তারা বিশেষ কোনো পদক্ষেপ নিয়েছে এরকমও কিছু না। আর দুই একটা জায়গায় অনেকে যেমন বলছে তারা এখন সশস্ত্র পথে যাবে, বা তাদেরও কিছু কর্মী তারা ফেসবুকে হুমকি দিচ্ছে যে তারা এবার অস্ত্র হাতে নেবে। তো এগুলো আমার কাছে খুবই হাস্যকর পর্যায়ের মনে হয়। আচ্ছা, এরপরে যদি আমরা শুধু আওয়ামী লীগের বাইরে যে যদি দেখি যে সরকার যে পদক্ষেপটি নিল, সেটার ক্ষেত্রে আপনি দেখবেন যে এটা আমার কাছে অনেকটা মনে হয় যে সরকার একটা পরিস্থিতি সামাল দেওয়ার মতো করে। কারণ এখানে একটা দিক ছিল এরকম যে আওয়ামী লীগকে যেহেতু সরকার নিষিদ্ধ করেনি, তো আওয়ামী লীগ এতদিন বিভিন্ন ধরনের তারা যে কার্যক্রম করতে যাবে বা যেটুকুই হোক ঝটিকা মিছিল বা যে কোনো প্রোগ্রাম করতে যাবে, সেখানে যে সরকার বাধা দিবে সেটার কিন্তু তেমন কোনো আইনগত সরকারের কাছে টুলস ছিল না। আমরা দেখেছি যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বিভিন্ন সময় উনি হুমকি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যে বিভিন্ন রকম ব্যবস্থা নেবে, কিন্তু হয় না, আপনি একটা দল যদি নিষিদ্ধ না হয় তার আসলে তো আপনি রাজনৈতিক কার্যক্রমে আপনি বাধা দিতে পারেন না। তো ফলে সরকার একদিকে ওইটা হয়তো অ্যাড্রেস করার চেষ্টা করেছে। আরেকটা জিনিস হলো যে সরকারের এই যে বিভিন্ন বিচার উদ্যোগ, মানে আওয়ামী লীগের যে বিভিন্ন বিচার উদ্যোগ, ওইগুলো নিয়ে কিন্তু একটা জনমনে যে বিভিন্ন রকম সন্দেহ প্রশ্ন, বিশেষ করে যে গুরুত্বপূর্ণ যেসব আওয়ামী লীগের রাজনৈতিক লোক তাদেরকে ধরা হয়নি বা যাদেরকে ধরা হয়েছে তাদেরকে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে ধরনের মামলা বা একটা পাইকারি হত্যা মামলা দেওয়া হচ্ছে। তো ফলে বিচারের যে প্রক্রিয়াটা সেটা নিয়েও প্রশ্ন ছিল আর কি। তো এই যে একটা চাপ, তার সাথে তো আমরা দেখেছি যে যমুনার সামনে সেখানে যে ছাত্রদের বা বিশেষ করে আমরা এনসিপি, জামাত ইসলাম সহ বিভিন্ন দলের সহ আমরা যে দেখলাম যে চাপটা, তো সেখানে সরকার অনেকটা ওই চাপটা ট্যাকেল দেওয়ার জন্য একটা মাঝামাঝি একটা পন্থা গ্রহণ করেছে। তারা সরাসরি একদম আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয়নি, তারা কার্যক্রম নিষিদ্ধ করেছে, আবার হলো বলছে যে তারা একটা বিচারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে ডিসিশনটা আসবে সেই ডিসিশনটা তারা নিবে। তো এরকম একটা। আর এর সাথে আমি আবার জাতীয় রাজনীতির একটা অ্যাঙ্গেলটাকেও দেখতে চাই। এখানে আপনি যদি খেয়াল করেন এই যে আওয়ামী লীগকে কীভাবে নিষিদ্ধ করা হবে, এটা কি কোনো নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করা হবে, নাকি বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে রায় আসবে সেটা দিয়ে নিষিদ্ধ বা যেটাই হোক আর কি সেরকম। তো সেটা নিয়ে আমরা দেখলাম যে এক ধরনের ওই আমরা যে জুলাই আগস্টের যে আন্দোলন ছিল, যে দলগুলো মিলে ঐক্যটা, সেই ঐক্যটার মধ্যে আমরা একটা বেশ বড় রকমের একটা মত বিভাজন আমরা দেখতে পাচ্ছি। কারণ আপনি যদি শাহবাগের সমাবেশটা খেয়াল করেন বা যমুনার সামনে সমাবেশটা খেয়াল করেন, সেখানে কিন্তু এই জুলাই আন্দোলনের অন্যতম যে শরিক সেটা বিএনপি কিন্তু সেখানে যায়নি।
সেখানে মূলত এনসিপি গিয়েছে, সেখানে জামাত একটা মোটামুটি দুই পাশেই রয়েছে এরকম একটা অবস্থান, তারা ওখানে গিয়েছে। আবার তারা বলেছিল যে তারা বিচারের মধ্য দিয়ে এটা আওয়ামী লীগ নিষিদ্ধ সেদিকে তারা যেতে চায়। গতকাল স্টেটমেন্টও একটা দিয়েছে, আপনি নিশ্চিতভাবে দেখেছেন। জি জি। তো সেইটার সেখানেও কিন্তু হলো যে ওই যে বক্তব্যটা, যে বিএনপির বক্তব্যটা হলো যে সারা এরকম নির্বাহী আদেশ নয়, বরং হলো একটা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেটা হবে সেখানে। তো ফলে ওই যে এই পজিশন, এবং একই সাথে শুধু ওইটা নয়, তাদের পজিশন পাশাপাশি কিন্তু একজন আরেকজনকে দোষারোপ করা। আপনি দেখবেন যে বিএনপি এই ওখানে যায়নি বলে, যমুনায় যায়নি অথবা শাহবাগে যায়নি বলে বিএনপি আসলে আওয়ামী লীগের দোসর বা বিএনপি আওয়ামী লীগের বিচার চায় না, এরকমও বিষয়গুলো আসছে। আর শুধু বিএনপি না, যেমন গণতন্ত্র মঞ্চ যারা এই জুলাই আগস্ট আন্দোলনে বিএনপির সাথে ছিল তারাও যায়নি। তো ফলে ওই রকম একটা বিভাজনও আমরা আর কি দেখতে পাচ্ছি। তো এগুলো সব মিলাই আর কি আমাদেরকে এই আওয়ামী লীগ নিষিদ্ধের যে স্টেপটি নেওয়া হয়েছে সেদিকে দেখতে হবে। আপনি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের কথাটা বলেছেন আমাদেরকে, আমি আরেকটু যদি ডিটেলে বুঝতে চাই যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আর ব্যান, এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? আমি এটা ধরেন একভাবে বুঝতে পারছি যে ওরা নিজেরাও সরকারের যে ব্যাখ্যাটা যে ওরা প্রসেশন করতে পারবে না, সাইবার স্পেসে কিছু করতে পারবে না, বুঝলাম। কিন্তু এটার সাথে ব্যানের তফাৎটা কি এক? আর এইটার পরে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে কিনা? সিইসি একটা গ্যাজেটের কথা বলেছে গতকাল, আপনি জানেন। তো এই বিষয়টা যদি আমাকে একটু ব্যাখ্যা করতেন। যে এখানে যেটা হলো, সরকার তো স্পষ্টভাবে বলেছে যে এই নিষিদ্ধ করার পিছনে তাদের যে বক্তব্যটা হলো যে এই দেশের নিরাপত্তা, তারপর জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের নিরাপত্তা, এবং আওয়ামী লীগের যখন বিচার চলবে তখন যারা সাক্ষী রয়েছেন বা যারা বাদী রয়েছেন তাদের নিরাপত্তা। তো এই যে বিষয়গুলো আর কি, সেটার কারণে তারা এই পদক্ষেপটা নিয়েছেন এবং কার্যক্রমটা নিষিদ্ধ করেছেন। এবং কার্যক্রম নিষিদ্ধের সাথে ব্যানের পার্থক্যটা যদি আমরা বোঝার চেষ্টা করি, তো সেটা হলো যে আওয়ামী লীগ, ধরেন যে আমরা যদি আপনি নির্বাচনের কথাটাই বললেন, যে নির্বাচন ব্যান বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা বা নিবন্ধন বাতিল হবে কিনা, এই ধরনের বিষয়গুলো। তো সেটার ক্ষেত্রে এখন পর্যন্ত যে শুধু কার্যক্রম নিষিদ্ধ থাকলেই সেটা নির্বাচনে ব্যান হওয়ার কথা না। মানে যেটা আমাদের গণপ্রতিনিধিত্ব যে আইনটি রয়েছে সেটার অনুযায়ী হলো আপনার জাস্ট কার্যক্রম নিষিদ্ধ থাকলেই আপনি হচ্ছেন না, বরং সরকার যদি আপনাকে দল হিসেবে নিষিদ্ধ করে দেয় তখন হলো যে তারা তাদের নিবন্ধন বাতিল করে দিবে, তাইলে তখন আর আওয়ামী লীগ রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে না। তো ওইটা একটা বিষয়। আর আরেকটা বড় ব্যাপার থাকে যে যদি আপনি ধরেন যে এই এখন পর্যন্ত তারা বলছে যে বিচার হওয়ার মধ্য দিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাবে, অর্থাৎ এখনই কিন্তু সরকার বলে দিচ্ছে না যে আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়েছে, বরং সেটা তারা বিচার প্রক্রিয়ার মধ্যে রেখেছে। তো ফলে হয়তোবা যদি বিচার প্রক্রিয়ায় আসে যে না আসলে তাকে দল হিসেবে নিষিদ্ধ নয়, তাহলে হয়তোবা তখন তার যে কার্যক্রম নিষিদ্ধ সেটা হয়তোবা নাও থাকতে পারে। তো ফলে ওইখানে একটা ওইরকম ওপেন এন্ডেড জায়গা আছে, এবং আমার মনে হয় যে সরকার হয়তোবা সেটা অনেক কিছু মাথায় রেখে এই সিদ্ধান্তটা নিয়েছে। কারণ এই সরাসরি ধরেন যে একটা নির্বাহী আদেশের মাধ্যমে বাতিল করার বিরুদ্ধে আসলে বিভিন্ন রকম অবস্থান রয়েছে। আন্তর্জাতিকভাবে আমরা দেখেছি বিভিন্ন সময় বলা হয়েছে যে ইনক্লুসিভ ইলেকশন, বা আমরা যদি একদম জুলাই নিয়ে এই ইউএন যে হিউম্যান রাইটস তাদের যে রিপোর্টটা, সেখানেও কিন্তু তারা স্পষ্টভাবে বলেছে যে দল নিষিদ্ধের দিকে না যাওয়ার দিকে। এবং সেখানে বলছে যে এটার কারণটা হলো যে তাহলে এই পুরো আন্দোলনের যেটা মূল স্পিরিট ছিল যে ডেমোক্রেসিকে রিভাইভ করা, যেটা আওয়ামী লীগ নানাভাবে সেটাকে ধ্বংস করেছিল, তো সেই প্রক্রিয়াগুলোই বড় আকারে ব্যাহত হয়। তো ওই কারণে ওখানেও এরকম রিকমেন্ডেশন ছিল। আবার আন্তর্জাতিক অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি, বা ডক্টর ইউনূস সাহেব তিনি ক্রাইসিস গ্রুপের সাথেও যখন আলোচনা করেছেন সেখানেও তিনি বলেছেন যে না, তারা এরকম নিষিদ্ধের পক্ষে না। তো এগুলো মিলাই আর কি সরকারের অবস্থান। আমি আপনার কাছে জানতে চাই, আপনি নিরাপত্তার কথা বলছিলেন, যেটা আসিফ নজরুল ওনার প্রেস ব্রিফিংয়েও বলেছেন যে সার্বভৌমত্ব, সেই সাথে জুলাই আন্দোলনের সাথে যারা জড়িত তাদের নিরাপত্তা, এইভাবে আইন করে কি আসলে নিরাপত্তা দেওয়াটা সম্ভব? খুব সংক্ষেপে যদি আমার এই প্রশ্নটার উত্তর দিতেন। আইন করে নিরাপত্তা ব্যাপারটা হলো শেষ পর্যন্ত এই যে যারা মানে নিরাপত্তাহীনতা বোধ করছেন, রাষ্ট্রের তো আসলে মূল দায়িত্ব রাষ্ট্রের সবাইকে মানে নিরাপত্তা দেওয়া আর কি। তো ফলে ওইটা অবশ্যই রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। কারণ যেমন আমরা এরকম কিছু ঘটনা শুনেছি যে গ্রামে গঞ্জে যারা জুলাই আহত হয়েছেন তাদেরকে কিন্তু তারা ওই বিভিন্ন রকম থ্রেট পাচ্ছেন, এমনকি যারা এই যে আওয়ামী লীগের বিভিন্ন লোকজন এখনো যে গ্রাম পর্যায়ে বিভিন্নভাবে রয়েছে তাদের কাছ থেকে কিন্তু থ্রেট পাচ্ছেন, এবং তারা একটা ধরে নিচ্ছেন যে যদি কোনোভাবে আওয়ামী লীগ ফেরত আসে তাহলে তারা বিভিন্ন রকম হামলার শিকার হবে। তো সেটা একটা বিষয়। তো আসলে নিরাপত্তাটা তো সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে। একদিকে যেমন হলো যে এই আওয়ামী লীগের দ্বারা যাতে নতুন করে কেউ আক্রান্ত না হয় সেটা, আবার একই সাথে যে আওয়ামী লীগের লোকজন যারা আছে তারা যাতে বিচার বহির্ভূত কোনো প্রক্রিয়ার মাধ্যমে আক্রান্ত না হয় সেই বিষয়টা সরকারকে দেখতে হবে। নির্বাহী আদেশের কথা হচ্ছিল,
নির্বাহী আদেশের মাধ্যমে একটা রাজনৈতিক দলের কার্যক্রম যদি নিষিদ্ধ করা হয়, সেটার রাজনৈতিক, গণতান্ত্রিক, সামাজিক এই পরিপ্রেক্ষিতে কি আসলে কোনো ধরনের প্রভাব পড়ে? মানে এই বিষয়টাকে আপনি আসলে একটু কি ব্যাখ্যা করবেন? আচ্ছা, এখন ধরেন যে আমরা মোটামুটি দেখলাম যে যারা এই নির্বাহী একটা আদেশের মাধ্যমে একটা পার্টিকে নিষিদ্ধ করার বিপক্ষে যে যুক্তিগুলো, তার অন্যতম একটা যুক্তি হলো যে এইটা এমন একটা প্রসেসের সূচনা করে যে হয়তোবা অন্য একটা সরকার আসলে তারা তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে এই প্রক্রিয়ার মাধ্যমে তারা ঘায়েল করতে পারে। আমরা যেটা ধরেন আওয়ামী লীগের সময় দেখেছি, আওয়ামী লীগ কিন্তু একটা নির্বাহী আদেশের মাধ্যমে তারা জামাতকে আর কি নিষিদ্ধ করার চেষ্টা করেছিল। তো সেটা আর কি একই সাথে হলো এই যে একটা ডেমোক্রেটিক প্রসেস, যে যেখানে আসলে একটা রাজনৈতিক দলের ভবিষ্যৎ কি হবে বা তার ভূমিকা কি হবে সেটা আসলে জনগণকে ঠিক করতে না দেওয়া, বরং একটা হলো প্রশাসনিক ক্ষমতা দিয়ে সেটাকে চাপিয়ে দেওয়া। তো সেই দুইটা তাদের আর কি প্রধানতম যুক্তি। আমার মনে হয় যে দুইটা যুক্তি এটা খুবই ভ্যালিড। আবার যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, আমরা যদি ধরেন যে এই বাংলাদেশের ইতিহাসে দেখি, আমরা দেখব যে এই ধরেন পাকিস্তান আমলে প্রথমে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল, তারপর 58 সালে আইয়ুব খান এসে তখন হলো আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল। তো পরে কিন্তু দেখা গেছে যে ঠিকই তারা কিন্তু আবার আওয়ামী লীগ তার মতো করে রিভাইভ করেছে। আবার আওয়ামী লীগের সময় যখন মানে 1971 পরবর্তী বাংলাদেশে, তখন দেখেছি আওয়ামী লীগ ধর্মভিত্তিক বিভিন্ন দলগুলোকে নিষিদ্ধ করেছিল। সেটা জিয়াউর রহমানের সময়ও সেখানে প্রাথমিকভাবে হলো যে একটা পর্যায় পর্যন্ত কিন্তু দলগুলো নিষিদ্ধ ছিল, তারপর আবার তারা আসছে, রাজনীতিতে আসছে। আবার আমরা তো আওয়ামী লীগের কথা বললাম যে তারা জামাতকে নিষিদ্ধ করেছে। তো দেখা গেছে যে নির্বাহী আদেশের মাধ্যমে যে প্রক্রিয়াটা, এটা আসলে রাজনৈতিক দলকে হয়তো সাময়িকভাবে তাদের কার্যক্রম একটা বন্ধ করতে পারে, কিন্তু আলটিমেটলি আসলে সেই রাজনৈতিক দলগুলোকে অনেকটা সুযোগ করে দেয় যে তারা একটা ভিকটিম হয়েছে। অর্থাৎ তারা হয়তো ধরেন আওয়ামী লীগের ক্ষেত্রে যেমন এখন অলরেডি আমি দেখছি যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ এই সরকার অবৈধভাবে তাদেরকে নিষিদ্ধ করলো, তাদের রাজনৈতিক মতামত, রাজনৈতিক স্বাধীনতা এগুলোকে তারা হরণ করলো। তো এই যে একটা ভিকটিম কার্ড প্লে করা, তো এইটার সুযোগটা পেয়ে যায়। আবার যদি আমরা আন্তর্জাতিক যে উদাহরণগুলো দেখি, আমরা তো সবাই জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নাৎসি বাহিনীর ক্ষেত্রে যে পদক্ষেপ, আমি এটার সাথে অন্য উদাহরণ বলতে চাই। আমরা যদি দেখি যে বর্তমানে তুরস্কে যারা শাসন ক্ষমতায় রয়েছেন একে পার্টি, তাদের যে আগে পার্টি ছিল, তারা যখন ধরেন তারা মোটামুটি 95 সালের ইলেকশনে তারা মোটামুটি খুবই ভালো ফল করে, 21% পর্যন্ত ভোট পায়। তারপরে দেখা গেল যে সেই আশঙ্কায় তাদেরকে হলো ব্যান করা হলো, এবং তখন তারা ধরে নিয়েছিল যে তাহলে এই ইসলামিস্ট পার্টিগুলোর আর কি আর রাইজ হবে না। পরবর্তীতে দেখা গেল কিন্তু ঘটনাটা ঘটেছে উল্টা, লোকে মনে করেছে অন্যায়ভাবে এই দলটিকে সুযোগ দেওয়া হলো না, বা ওই দলের যারা সাপোর্টার আছে তাদের যে রাজনৈতিক অধিকার সেটা থেকে তাদের বঞ্চিত করা হলো। সেটা কিন্তু জনগণের মধ্যে তাদের প্রতি একটা সিম্প্যাথাইজার গ্রুপ তৈরি করলো বড় আকারে, যে কারণে আমরা দেখলাম যে একে পার্টি তারা কিন্তু একটা বড় ম্যান্ডেট নিয়ে জিতে আসলো, এবং আজকে পর্যন্ত তারা দীর্ঘদিন তারা ক্ষমতায় আছে। আবার আমাদের কাছে যদি থাইল্যান্ডের উদাহরণ দেখি, সেখানেও কিন্তু থাকসিন সিনওয়াত্রার পার্টিকে কিন্তু ব্যান করা হয়েছিল। পরে দেখা গেলো যে ব্যান করার পরে তার পপুলারিটি কিন্তু কমেনি, সে ওই একই নামে পার্টি আকারে করতে পারেনি, কিন্তু ভিন্ন নামে কিন্তু সে এসেছে। তো ফলে আসলে বাইরের দেশের উদাহরণগুলোও ঠিক আর কি যে খুব বেশি মানে কার্যকর ওই রকম না আর কি। তো সেই ক্ষেত্রে আসলে আমার মনে হয় যে যেটা আমরা দেখতে পারি যে কোনটাতে কাজ হয়েছিল বা এরকম পার্টি যেটা বিলুপ্ত হয়ে গেছে, সেটার ক্ষেত্রে হলো আমাদের এই অঞ্চল থেকে আমরা মুসলিম লীগের উদাহরণ দেখতে পারি। মুসলিম লীগকে তো কেউ ব্যান করেনি, বরং মুসলিম লীগ ধরেন যে 47-এ যে পাকিস্তান সৃষ্টির মেইন যে দল, প্রোটাগনিস্ট দল, সেটা কিন্তু মুসলিম লীগ। তো সেই মুসলিম লীগ 1954 সালের নির্বাচনে তারা যখন পরাজিত হয়ে তারা কিন্তু আস্তে আস্তে মিলিয়ে গেল। এমনকি আইয়ুব খান সে কনভেনশন মুসলিম লীগ করে আরও বিভিন্ন মুসলিম লীগের বিভিন্ন ফ্যাকশনকে তারা একত্রিত করার চেষ্টা করেও কিন্তু সেই মুসলিম লীগকে বাঁচাতে পারেনি। তো মূল বিষয়টা যেখানে ছিল হলো যে জনগণ 54 সালে মুসলিম লীগের 47 থেকে 54 পর্যন্ত যে কার্যক্রম, তার প্রেক্ষিতে এই পূর্ব বাংলার জনগণ তারা কিন্তু হলো যে মুসলিম লীগকে তারা ছুঁড়ে ফেলেছিল আর কি। তো ফলে সেই কারণেই কিন্তু মুসলিম লীগ আর কখনো রিভাইভ করতে পারেনি। তো ফলে আপনাকে দিন শেষে যখন আপনি রাজনৈতিক প্রক্রিয়ার কথা বলবেন, তখন আপনাকে শেষ পর্যন্ত জনগণের উপরই নির্ভর করতে হবে। জনগণ যদি মনে করে যে আওয়ামী লীগ তার গত 16 বছরে যে পরিমাণ তারা নির্যাতন করেছে, যে ধরনের অগণতান্ত্রিক পন্থা প্রয়োগ করে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল, সেই প্রক্রিয়া তারা যদি মনে করে যে আওয়ামী লীগকে তারা আর সুযোগ দেবে না, তাহলে আসলে আওয়ামী লীগের জন্য আর কোনো সুযোগ নেই। কিন্তু তাদেরকে যদি আওয়ামী লীগে তারা যদি মনে করে যে না আওয়ামী লীগ আসলে ওই যে অনেকে আওয়ামী লীগ যেমন একটা প্রচার চালাচ্ছে যে না আসলে আওয়ামী লীগ শেষ পর্যন্ত অত ভালো, আওয়ামী লীগের এই চেতনার সাথে তারা একমত, এরকম যে বিভিন্ন, অথবা আওয়ামী লীগ এখানে ভিকটিম হচ্ছে, তখন দেখা যাবে যে হয়তোবা যদি জনগণ মনে করে যে না তাহলে আওয়ামী লীগের ফেরত আসা উচিত, তাহলে আসলে আপনি কোনো ধরনের নির্বাহী আদেশ বা কোনো কিছুর মাধ্যমেই আওয়ামী লীগকে আর ঠেকাতে পারবেন না। না, আমার খুবই ইন্টারেস্টিং পয়েন্ট। আমি একটু আসলে জানতে চাই, আপনি রেফা পার্টির কথা বললেন, থাইল্যান্ডের এক্সাম্পল দিলেন,
প্রেক্ষাপটটা কিন্তু পুরোপুরিভাবে ভিন্ন। ধরেন হাসিনার যেভাবে পতন হয়েছে, একটা মাস কিলিংয়ের ভেতর দিয়ে হাসিনার পতন, আর রেফা পার্টির যেভাবে করে ব্যান হওয়া, এরপরে একে পার্টি গঠন করা, এরপরে ক্ষমতায় আসা, প্রেক্ষাপটটা ভিন্ন। আওয়ামী লীগ শুধু ভিকটিম কার্ড প্লে করে কি আসলে সে অবস্থানে যেতে পারবে? আওয়ামী লীগের ভবিষ্যৎটা আসলে আপনি কিরকম দেখতেছেন? প্রথমে নির্বাচনের বিষয়টিতে আসি। সরকার যদি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, তাহলে সিইসি যেটা বলেছেন, গণপ্রতিনিধিত্ব যে আইনটি রয়েছে সেই হিসেবে তারা নিবন্ধন বাতিল করবে। ফলে আওয়ামী লীগ দল হিসেবে এবং তার যে প্রতীক, নৌকা প্রতীকে তারা নির্বাচন করতে পারবে না। তবে আমরা যদি সাম্প্রতিক সময়ের দিকে খেয়াল করি, বিশেষ করে জামাত ইসলামের দিকে খেয়াল করি, 2013 সালে তাদের কিন্তু নিবন্ধন বাতিল হয়েছিল। তো 2014 সালে যেহেতু কেউ ইলেকশনে অংশগ্রহণ করেনি, সেটা তো রয়েছে। 2018-তে কিন্তু তারা ঠিকই ইলেকশনে অংশগ্রহণ করেছিল এবং তারা বিএনপির ধানের শীষ নিয়েই অংশগ্রহণ করেছিল, এবং বর্তমান যিনি জামাতের আমির আছেন তিনিও কিন্তু বিএনপির ধানের শীষ নিয়ে ইলেকশন করেছিলেন। তো ফলে হয়তোবা আওয়ামী লীগ চাইলে তারা অন্য কোনো দলের সাথে মিলে, অন্য কোনো হয়তোবা নিজেরা অন্য কোনো ফ্রন্ট খুলে তারা করতে পারে, ভিন্ন প্রতীকে করতে পারে, সেটা একটা রয়েছে। তবে এখন পর্যন্ত আওয়ামী লীগের যে বিভিন্ন অবস্থান দেখা যায়, সেখানে আসলে নির্বাচন নিয়ে তাদের খুব আগ্রহ ওইটা নয়, বরং তারা নির্বাচনে অংশগ্রহণ না করা নিয়েই বিভিন্ন রকম অবস্থান নিয়েছে যে এই সরকারের অধীনে তারা করবে না, এবং তাদের এরকম অতীত আগের উদাহরণ আছে। এটা গেল নির্বাচনের ক্ষেত্রে। আর আপনি রেফা পার্টিটা আমি উদাহরণ দিয়েছিলাম, যে ব্যাপারটা হলো যে আপনি কোনো একটা মতাদর্শকে জাস্ট হলো আপনি নির্বাহী আদেশ দিয়ে আপনি এটাকে বন্ধ করতে পারবেন না। তো ফলে হলো সবসময় মতাদর্শের একটা থাকে যে তার যারা সমর্থক রয়েছে, আওয়ামী লীগের একটা নির্দিষ্ট সংখ্যক সমর্থন রয়েছে, তারা যদি মনে করে এটা জাস্ট আপনি কোনো একটা নির্বাহী আদেশ বা অথবা শুধু বিচার বিভাগের আদেশ দিয়েও আসলে ওটা আপনি বন্ধ করতে পারবেন না, ওই পয়েন্টটাকে হাইলাইট করার জন্য। আবার আপনি যদি বলেন যে এই যে একটা রাজনৈতিক দল ক্ষমতায় থাকা অবস্থায় সে যে ধরনের ক্রাইমগুলো করেছে, তার প্রেক্ষিতে যখন সে উৎখাত হয়, তার পরবর্তীতে তার ফিরে আসার সুযোগ থাকে কিনা, তো সেটা তো একটা আছে, থাকসিন সিনেমাত্রার বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ হয়েছিল, এটা আছে। আরেকটা বড় উদাহরণ কিন্তু ওই যে ফিলিপাইন্সের আমরা দেখছি, ফিলিপাইন্সের মার্কোস ফ্যামিলি, সেটা কিন্তু তাদেরকে কিন্তু তারা গণভোটের মধ্যে দিয়ে উৎখাত হয়েছিল। তারপর কিন্তু আবার পরবর্তীতে বিভিন্ন কাল পরিক্রমায় তাকে কিন্তু আজকে আবার সে ক্ষমতায় এসেছে। তো ফলে আসলে রাজনীতির ক্ষেত্রে ওই জন্য আমি বারবার যে কথাটা বলতে চাই যে রাজনীতির ক্ষেত্রে আসলে আপনি কোনো কিছু একটা নির্বাহী আদেশ একটা রাজনীতির শেষ কথা হইতে পারে না আর কি, বা আপনি জাস্ট বিচার বিভাগ দিয়ে আপনি কাউকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, শেষ কথা নয়। ওটা শেষ পর্যন্ত হলে আসলে জনগণই ঠিক করবে, জনগণ কাকে তাদের শাসক হিসেবে দেখতে চায়, কোন দলকে তারা দেখতে চায়। তো ফলে ওই শেষ পর্যন্ত আমাদেরকে আসলে জনগণের উপরই আস্থা রাখতে হবে। থ্যাংক ইউ সাজেন, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দ্য ডেইলি স্টারের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন, আমাদের সঙ্গে থাকুন।